রৌদ্র দগ্ধ দিবাকরাস, জ্বেলেছে পবন ধারা, সমীকরণ আজ বয়ে চলে যেন উত্তপ্ত অনল পাড়া। নৈরাজ্য আচ্ছাদিত করে প্রতিটি গাত্রকণা। আদিত্য যেন দুর্বার গতিতে ছড়ছে বহির্শিখা। দেহাংশ আজ পুরে ছারখার জ্বলন্ত শ্রদ্ধারা। গ্রীষ্মের প্রলয়ে তাণ্ডব ঘুরেছে ধরিত্রীর আবহাওয়া। জোর গলায় উচ্চারিত করে কপালে ঘামটুকু মুছে ফেললো কালো কাপড়ে আবৃত ব্যক্তিটি। দুই হাতে দুটো সান্দেয়া চকচকে ছুরি জলজল করছে। সামনে হাত মুখ বেঁধে ফেলে রাখা তিনজন লোক। তারা ব্যক্তিটিকে দেখে থরথর করে কাঁপছে। ব্যক্তিটি পুরো শরীর ঘামে ভিজে জবজবে হয়ে আছে। সে শান্ত ভঙ্গিতে কবিতা আবৃত্তি করতে করতে চেয়ারে বসে ছুরির সাথে ছুরি ধার দিতে লাগলো। ছুরি ধারাতে ধারাতে ব্যক্তিটি বলল, অনেক গরম পড়েছে তাই না? তিনজন লোক মুচড়াতে মুচড়াতে উ উ শব্দ করতে লাগলো। ব্যক্তিটি একেবারে নির্লিপ্ত কণ্ঠে বলল, আরে মুসরা মুসরি করছিস কেন? বহুদিন ধরে তোদের প্রতীক্ষায় ছিলাম বুঝলি, বহুদিন ধরে। জানতাম এখানে আসলে অ্যাটাক করবি, তাই তো সব পরিকল্পনা আগেই করে রেখেছিলাম। আর দেখ আমি সফল, তোদের প্রত্যেকটা চালের নজর রেখেছি। তোরা এতদিন উঠতে পেরেছিস আমি ছাড় দিয়েছি বলে। সেদিনের শুনশান রাস্তায় গুলি তোরা করেছিলি তাই না? ছুরিতে ধার দিতে দিতেই প্রশ্ন করলো। তিনজন লোক আগের মতোই শব্দ করতে লাগলো। ব্যক্তিটি ঘাড় বাঁকিয়ে তাদের দিকে চেয়ে বলল, তোদের ভাগ্য ভালো, সেদিন যদি একটা গুলি লাগতো আল্লাহর কসম তোদের সেদিনই জবাই করতাম। শেষ কথাটা হিংস্র কণ্ঠে বলল ব্যক্তিটি। চেয়ার থেকে উঠে অবয়বটি হেঁটে লোক তিনটির সামনে হেঁটে হাঁটু গেড়ে বসলো। তারপর শান্ত ভঙ্গিতে বলল, মানহার পেছনে পড়েছিলি কেন? মাহবুব আলমকে হুমকি দিয়েছিলি কেন? ওই পরিবারের উপরে নজর রাখছিলি কেন? সব সাফ সাফ বলবি, তাহলে প্রাণ ভিক্ষা দিব, না হলে এক কোপে গলা নামিয়ে দেব। কথাটুকু বলে তিনজনের মুখের কাপড় খুলে ফেলে ব্যক্তিটি। কাপড় খোলার পরপর তিনজন অনবরত শ্বাস নিতে থাকে। তিনজনের মধ্যে একজন শ্বাস নিতে নিতেই বলল, আমাদেরকে অর্ডার দেওয়া হয়েছিল সেই পরিবারের উপর নজর রাখতে। কে অর্ডার দিয়েছিল? নাম বলেনি কখনো, শুধু ফোনে অর্ডার করত আর আমরা নজর রেখে তাকে ইনফর্ম করতাম। আর গুলির অর্ডারও দেওয়া হয়েছিল? হ্যাঁ। কালো অভাবটি কি যেন ভাবলো। তারপর ফোন বের করে কি যেন খাটাখাটি করতে লাগলো। অনেকক্ষণ পর জিজ্ঞেস করলো, যে অর্ডার দিয়েছিল তার কোনো ক্লু দিতে পারবি? তিনজনই এর বিপরীতে মৌনই রইল। ব্যক্তিটি ছুরি দিয়ে একজনের পায়ে গেঁথেই দিল। চিৎকার করে উঠল লোকটি। ব্যক্তি দুজন মুচড়াতে মুচড়াতে বলল, বিশ্বাস করুন, আমরা এর বেশি কিছু জানি না। ব্যক্তিটি তাদের কথা শুনে অট্ট হাসি দিল। তারপর হাসতে হাসতে জবাব দিল, আমাকে বলত মনে হয় তোদের, কিছু না কিছু তো অবশ্যই জানিস। শুধু ফোনের আলাপে একটা পরিবারকে শেষ করে দিতে রাজি হয়ে গেছিস। তোদের প্ল্যান যে খুব সূক্ষ্ম সেটা বহু আগেই ধরতে পেরেছিলাম। দ্রুত বল, না হলে জান নিয়ে ফিরে যেতে পারবি না। তিনজনের মধ্যে একজন বলে উঠল, যে আমাদের অর্ডার করত সে পুরুষ, এর বেশি আর কিছু জানি না, বিশ্বাস করুন স্যার। ব্যক্তিটি কিছু একটা আন্দাজ করতে পারলো মনে হয়। তারপর রহস্যময় হেসে বিড়বিড় করলো কিছু। তারপর তিনজনের কাঁধে পর্যায়ক্রমে ছুরি গেঁথে ফিসফিস করে বলল, আই এম মার্ভজেন, জানিয়ে দিস আমিও দেখি তোদের বসের কত বড় কলিজা। এই মার্ভজেনের সাথে কতটুকু টক্কর দিতে পারে আমি দেখতে চাই। পেছন থেকে আঘাত করে আর কত বাহুদরি করবে। পারলে সামনাসামনি লড়তে বলিস। আই এম ওয়েটিং। কিছুদিন ধরেই মানহার ভীষণ মন খারাপ। কোনো কাজে মন বসছে না। পরিবারের কথা ভীষণ মনে পড়ছে। শ্বশুরবাড়িতে এসেছে আজ 1 সপ্তাহের বেশি হয়েছে। ফিরতেই বাবার বাড়ি যাওয়া হয়নি তার। তার মন খারাপ জেনে শাশুড়ি আম্মু ইহাবকে নিয়ে যেতে বলেছেন। ইহাবের সময় হয় না, প্রতিদিনই দেরি করে ঘরে ফেরে। বেশ রাত হয়, এসে চুপচাপ নিজের প্রয়োজনীয় কাজ ছেড়ে ঘুমিয়ে পড়ে। মানহা কিছু বলতেও পারে না। তার চোখ ফুঁড়ে জল বেরোতে চায়। কাউকে মন খুলে কিছু বলতে পারে না। শাশুড়ির সাথে থাকলে মন খারাপ কেটে যায় কিছুটা।
এমনিতেই তার দম বন্ধ লাগে, মনে হয় নিজের বাবার বাড়ির উঠানে মুক্ত বিহঙ্গের ন্যায় উড়ে বেড়াতে, কিন্তু তার আশা পূরণ হয় না। ভাবিরও বুঝি এমন মন খারাপ হতো। নিজের পরিবার ছেড়ে 1 সপ্তাহ কাটাতেই কেমন অস্থির অস্থির লাগছে। সেখানে ভাবির 4 বছর কিভাবে কাটিয়েছে, তার উপর ভাইয়ার মতন উদাসীন স্বামী থাকলে তো সেই কষ্ট আরও দ্বিগুণই বেড়ে যায়। মেয়েদের জীবনটা বড্ড অদ্ভুত। স্বামীর ঘরে এসে পড়লেই তাদের ম্যাচুরিটি আপনি বেড়ে যায়, তখন আর তারা মেয়ে থাকে না, হয়ে যায় নারী। এসব ভাবতে ভাবতেই চোখের কোনা বেয়ে চপচপ করে পানি গড়িয়ে পড়ছে মানহার। সোফায় বসে হাতে মাথা রেখে জানলা দিয়ে বাইরে তাকিয়ে এসবই ভেবে চলেছে মানহা। পুরো মুখে চোখের পানির লেপ্টে রয়েছে। পানির প্রত্যেকটা ফোঁটা যেন তার মন খারাপের সাক্ষী। চোখ বুজে হাতে মাথা ফেলে সে বসেই রইল। মাথায় কারো হাতের ছোঁয়া পেয়ে মানহার তন্দ্রা কেটে গেল। চোখ খুলে ঘাড় ঘুরিয়ে দেখলো ইহাব বসা। মানা কিচ্ছু বলল না। ইহাব মানহার মাথায় হাত বুলিয়ে বলল, সরি, সেদিন ওভাবে রিয়্যাক্ট না করলেও হতো। তোমার সাথে মিসবিহেভ করার জন্য খুবই দুঃখিত। মাথা ঠিক ছিল না আমার। আসলে রাগ উঠলে কন্ট্রোল করতে পারি না। তুমি রাগ বাড়িয়ে কৈফিয়ত চাইছিলে, তাই নিজেকে কন্ট্রোল করতে পারিনি। মানা ঘাড় ঘুরিয়ে পড়ে রইল। মাথা উঠিয়ে ইহাবের দিকে একবার চাইলো না। ইহাব মানা নড়চড় না দেখে তার দিকে মিশে বসলো। মানা সেটা বুঝতে পেরে রাগী চোখে চাইলো উঠে যেতে নিলে ইহাব বসিয়ে দিল। শক্ত করে চেপে ধরে বলল, রেডি হও, শ্বশুর বাড়ি যাব। মানা রোবটের মতো বলল, প্রয়োজন নেই। অবশ্যই প্রয়োজন আছে। তোমার বড় ভাইয়ের সাথে একটু সাক্ষাৎ করে আসি। শুনলাম এখনো নাকি ঢাকায় যায়নি, তাই ভাবলাম একটু সালাম টালাম দিয়ে আসি বউয়ের বড় ভাই ব্রাদারকে। মানহা ইহাবের বন্ধন থেকে ছুটাতে মোছরামুছি শুরু করলো। একটা পুরুষ তাকে ধরে আছে, ব্যাপারটা ভাবতে তার আবারও দুনিয়ায় দুলে উঠেছে যেন। শরীর কাঁপতে শুরু করলো তার। ইহাব সেটা বুঝতে পেরে দ্রুত ওকে ছেড়ে দূরে গিয়ে বসলো। মানহার মাথায় হাত দিয়ে সোফাতে শুয়ে পড়ল। চারপাশ দুলছে তার। ইহাব পানি এনে মাথায় ডলে দিতে দিতে বলল, আমি ভুলে গিয়েছিলাম তোমার প্যানিক অ্যাটাকের কথা, সরি। মানহা অনেকক্ষণ পর শান্ত হলো। ইহাব মানহাকে আর না ঘেটে ব্যাগে জামা কাপড় ভরতে লাগলো। মানহার কাপড় আন্দাজে নিল সব। ব্যাগ গুছিয়ে মানহার কাছে গিয়ে বলল, রেডি হও দ্রুত, সকাল সকালই বেরিয়ে পড়ি, পরে লেট হয়ে যাবে। মানহা চোখ বন্ধ করে ক্লান্ত হয়ে গলায় বলল, আমার ভালো লাগছে না, আপনার যেতে হবে না, কালকে আমি চলে যেতে পারবো। তুমি কিন্তু তেরামি করছো। তোমার সাথে রাগ দেখাতে চাই না, তুমি ইচ্ছে করে আমাকে রাগিও না। একটু বাইরে যাচ্ছি, এসে যেন তৈরি দেখি। বলে ঘর থেকে বেরিয়ে গেল। মানহা বিরক্ত হয়ে অজু করে জোহরের নামাজে দাঁড়িয়ে গেল। ইহাব কিছুক্ষণ পর ঘরে এসে দেখলো মানহা নামাজ পড়ছে। সে খাটে গিয়ে বসলো। মানহা নামাজ শেষে দোয়া পড়ে জায়নামাজে গুছিয়ে রাখলো। মানহার ঘর থেকে বেরোতে নিলে ইহাব খপ করে মানহার হাত ধরে খিমার খুলে বোরকা গায়ে পড়ালো। মানহা অবাক হয়ে তাকিয়েছিল। ঘটনা বুঝতে পেরে ইহাবের দিকে কঠিন নজরে চেয়ে থাকলো। ইহাব মোটেও পাত্তাই দিল না। মুখ গম্ভীর করে বোরকার বোতাম লাগিয়ে দিল। মানহা বলল, আমার আম্মুর সাথে কথা ছিল, আপনাকে আগ বাড়িয়ে পাকনামি করতে কে বলেছে? আম্মুর সাথে আমি কথা বলেছি। তোমার আবার কিসের কথা? যাও নিকাব পরো। মানহা কিটমিট করতে করতে নিকাব পরে ঘর থেকে বেরিয়ে শাশুড়ির ঘরের সামনে এসে দাঁড়ালো। মানহা মনে প্রাণে চাচ্ছে যেন শ্বশুর রুমে না থাকে। রুমের দরজায় টোকা দিয়ে দাঁড়িয়ে রইল। একটু পর ইমতিয়াজ ভুইয়া দরজা খুলে দিল। দরজার সামনে বোরকা পরিহিত কাউকে দেখে বলল, কে? মানহা শ্বশুরকে দেখে গুটিয়ে গিয়ে মিনমিন করে বলল, আব্বু, আমি। কি চাই? আম্মুকে। ঘুমাচ্ছে। ইমতিয়াজ ভুইয়া দেখলেন মানহা যাচ্ছে না, চুপচাপ দাঁড়িয়ে আছে, যেন কিছু বলতে চায়। তিনি কিছুটা নরম স্বরে বললেন, কিছু বলবে? হ্যাঁ, ওই একটু বাবার বাড়ি যাচ্ছি। শুনেছি ইহাব বলে গেছে যাও, বেশি দিন থেকো না। তোমরা চলে গেলে পুরো বাড়ি ফাঁকা হয়ে যাবে। তোমার আম্মু একা একা বোরিং ফিল করবেন। মানহা ঘাড় কাত করে সম্মতি জানিয়ে চলে গেল। ইমতিয়াজ ভুইয়া দরজা আটকে দিলেন। বাবার বাড়ির সামনে গাড়ি থামালে মানহার চোখ মুখ উজ্জ্বল হয়ে গেল। সারাটা রাস্তা কখন বাড়িতে পৌঁছাবে সেটাই ভাবছিল সে। ইহাব গাড়ি থেকে নেমে মানহার দরজা খুলে দিল। মাহাদি মাহফুজ বোনের আসার সংবাদ পেয়েই
তাই গেট খুলে দাঁড়িয়ে ছিল। যদিও ইহাবের আসার কথায় তারা নারাজ, তবুও বোন জামাইকে তো আপ্যায়ন করতেই হবে। মানহা ভাইদের দেখে দৌড়ে জড়িয়ে ধরল। মাহাদি মাহফুজও ছোট বোনকে আগলে নিল। মাহফুজ ইহাবের সাথে কুশলাদি বিনিময় করে মিষ্টি ফলমূলের প্যাকেট নিয়ে ঘরে ঢুকলো। মাহাদি কিছুই বলল না, বোনকে নিয়ে ভেতরে চলে গেল। ইহাব সেটা দেখেই বলল, কত বড় অকৃতজ্ঞ, আমার জিনিসপাতি নিয়ে চলে গেছে। বউ আমার, মিষ্টি আমার, অথচ আমারই কোনো কদর নাই। মারওয়ান খেমে নিয়ে কোথা থেকে যেন আসলো। নিশাত পুকুরে নাহনে জামা কাপড়ই ধুচ্ছিল। এটা তাদের নিজস্ব পুকুর, চারপাশে পর্দা টানানো। বাড়ির মেয়েরা এখানে গোসল করে। নিশাত বিয়ের আগে এখানেই গোসল করত। মনোযোগ দিয়ে সাবান মেখে জামা কাপড় রগড়া ছিল। হঠাৎ পাশে ভারী কিছু পড়ার আওয়াজ, ভীষণ ভয় পেয়ে গেছে বেচারি। এই ভর দুপুরে কে পড়লো? নিশাত লা হাওলা ওয়ালা কুওয়াতা পড়তে লাগলো। মারওয়ান অনেকক্ষণ ডুব দিয়ে রইল, তারপর মাথা উঠিয়ে নিশাতের দিকে তাকিয়ে চোখ মারল। নিশাত তা দেখে পাশে পড়া আম গাছের ডাল ফিক্কা মারল। মারওয়ান হেসে আবারও ডুব দিল। নিশাত পুকুরের সিঁড়ির আরও একটু কিছুটা নিচে নেমে জামা ধুতে লাগলো। পায়ের অর্ধেক পর্যন্ত পানি এখন তার। বলে ছেলের শেষ জামাটা মুচড়ো রেখে মুখ ধুয়ে যেই উঠতেই নিল, অমনি তার পা ধরে টেনে পুকুরে ফেলে দিল মারওয়ান। নিশাত চিৎকার দিয়ে পানির নিচে ডুবে গেল। মাথায় পেঁচানো ওড়না খুলে গেল তার। আচমকা পানিতে পড়ায় সে এত পরিমাণ ভয় পেয়েছে যে তৎক্ষণাৎ সাঁতার দিয়ে উপরে উঠতে পারল না। মারওয়ান ডুব দিয়ে নিশাতকে ধরে উপরে উঠালো। নিশাত মুখ দিয়ে জোরে জোরে শ্বাস নিতে থাকলো। মারওয়ান নিশাতকে ধরেই আছে। নিশাত কিছুটা স্বাভাবিক হয়ে মারওয়ানের দিকে রেগে তাকিয়ে বলল, পাগল নাকি আপনি? আক্কেল বুদ্ধি সব খুইয়ে ফেলেছেন? আমি গোসল করেছি একবার, আবারও পানিতে ফেলেন কেন আপনি আমায়? গোসল করতে একা একা গোসল করতে ইচ্ছে করছিল না, তাই ভাবলাম তোমাকে নিয়ে করি। আমরা তো কখনো একসাথে গোসল করিনি, তাই আজকে করে দেখতে চাচ্ছি। আমার ওড়না খুঁজে আনুন, আজকে খবর আছে আপনার। আমি এই ভেজা জামা পরে কিভাবে যাব ঘরে? আপনি কি দিন দিন ছোট হচ্ছেন? মারওয়ান নিশাতকে ছেড়ে সাঁতরে সাঁতরে বলল, এমন ভাব করছো যেন পরনারীর সাথে গোসল করছে। স্বামী স্ত্রী একসাথে গোসল করা সুন্নত, বলে গেছো। আর আমাদের দুজনের জামা কাপড় নিয়ে এসছে। খুব মহৎ কাজ করেছেন। দ্রুত ওড়না এনে দিন আমায়। ওড়না হারালে আপনাকে ছাড়বো না কিন্তু আমি। আমার পছন্দের জামার ওড়না এটা। মারওয়ান আর কিছু না বলে ডুব দিল। নিশাত বুক পর্যন্ত পানিতে ভেসে আছে। তার খোপা করা চুল পানিতে ছড়িয়ে ছিটিয়ে ঢেউ খেলে আছে। নিশাতের চুল অনেক বড়, তাই বেশিরভাগ সময় খোপা করে রাখে। চুল শুকাতে অনেক সময় লাগে তার, তাই একদিন পর পর চুল ভেজায়। আজকে 2 বার ভেজালো। এই চুল কখন শুকাবে কে জানে। মারওয়ান ডুব দিয়ে উঠে বলল, লিলিপুট, চলো সাঁতার প্রতিযোগিতা করি। নিশাত চোখ মুখ শক্ত করে বলল, কোনো দরকার নেই, আমার ওড়না দিন। মারওয়ান কৌতুক করে বলল, ওড়না পাবে একটা শর্তে, যদি আমার সাথে রেস করো। আপনি কি আসলেই পাগল হয়ে গেছেন? বিবাহিত এক বাচ্চার মা হয়ে এখন পুকুরে দাপাদাপি বাড়াবো? মানে লজ্জা না হয় আপনার নাই? আমারও কি নেই ভেবেছেন আপনি? মারওয়ান ফিরে নাচিয়ে বলল, ভয় পেলে নাকি লিলিপুট? আসলে বিবাহিত ফ্যাক্ট না। ফ্যাক্ট হলো তুমি আমার সাথে সাঁতরে কোনোদিনও যেতে পারবে না, তাই ভয় লেজ গুটিয়ে পালাচ্ছ। সবই বুঝি। নিশাত প্রচন্ড বিরক্ত লাগছে সামনে পুরুষটিকে। এই লোকটা বুঝতে চায় না কেন। কেউ যদি তাকে এখন দেখে ফেলে তাহলে কি ভাববে? একটা বিবাহিত মেয়ের এরকম দাপাদাপি করাটা গ্রামের মানুষ ভালো চোখে দেখে না। এই লোককে এসব কে বোঝাবে? মারওয়ান নিশাতের চোখের ভাষা যেন বুঝলো, তাই বলল, এই দুপুরে কেউ আসবে না। তুমি যদি দেরি করাও তাহলে তোমারই কিন্তু কথা শুনতে হবে। তাই কেউ আসার আগে দ্রুত সাঁতারটা দিয়ে ফেলি, আসো। নিশাত কড়া গলায় বলল, এত বড় চুল নিয়ে আমি সাঁতার দিব? কেন, তুমি আগে সাঁতার দাওনি কখনো? দিয়েছি, তবে খোপা করে না হয় চুল পেঁচিয়ে যায় শরীরের সাথে। মারওয়ান সাঁতরে সাঁতরে নিশাতের কাছে এসে চুলগুলো একত্র করে কোনো রকমে একটা খোপায় মতে বেঁধে দিল। তারপর নিশাতকে নিয়ে একটা সীমানায় গেল। মারওয়ান বলল, ওই পারে যে আগে যেতে পারবে সে জয়ী। যদি আমি জয়ী হই তাহলে কাজ ছেড়ে দেখাতে হবে। যদি আমি জয়ী হই তাহলে কাজ ছেড়ে দেখাতে হবে। আর যদি তুমি জয়ী হও তাহলে তুমি যা চাইবে তাই দেওয়া হবে। নিশাত খান্নারিয়ে সম্মতি জানালো। তারপর মারওয়ান রেডি স্টার্ট বলে দুজনেই সাঁতারে কাটতে শুরু করলো। ছোটবেলা থেকে নিশাত
সাঁতারে খুব ভালো, কেউ কখনো তার সাথে পারেনি। বিয়ের আগে প্রতিদিন তার সখীদের সাথে সাঁতার রেস করতো সে, জিততো সেই। পাড়ে যাওয়ার আগে তার চুল খুলে গেল, তারপর ওগুলো শরীরের সাথে পেঁচিয়ে তার গতিবিধি রোধ করলো। ডুবে যাচ্ছিল প্রায়। মারওয়ান পাড়ে গিয়ে পৌঁছিয়ে যাচ্ছিল, পেছন ফিরে নিশাদকে এলোমেলো হাত পা ছুটতে দেখে আবারও উল্টো দিকে ঘুরে নিশাতের কাছে এলো। নিশাত মারওয়ানকে শক্ত করে ধরে বলল, এই লোকের জন্য আজকে বোধহয় মারাই যাব। মারওয়ান মুখ গম্ভীর করে নিশাতের শরীরে পেঁচানো চুল ছাড়িয়ে দিতে লাগলো। তারপর নিশাতকে ধরেই ঘাটে আসলো। ঘাটের পাশেই ওড়না রাখা তার। এটা কখন রেখেছে এই লোক? নিশাত ওড়না শরীরে জড়িয়ে পুকুরের সিঁড়িতে বসে হাঁ করে নিঃশ্বাস নিচ্ছে। একটু পর শান্ত হয়ে বলল, মাথা মোটা গর্ধব লোক, বারবার বলেছি সাঁতরাবো না, আমায় মেরে ফেলার ফোন দিয়ে এঁটেছিলেন। হ্যাঁ, এখন কি আগের মতো কিশোরী আছি যে সাঁতার জিতবো? এত পানি খেয়েছি, এখন আর ভাত খাওয়া লাগবে না আমার। পানি খেয়ে পেট ভরে গেছে আজ। ইয়া আল্লাহ। মারওয়ান গামছা দিয়ে শরীর মুছে নিশাতের দিকে ছুঁড়ে মারল। মুখ গম্ভীর করে বলল, সারাদিন কাজ করেও হালকা পাতলা শুরু করতে পারলে না, এত বড় মুটিয়ে গেছো কেন? তোমাকে টানতে গিয়ে আমার জান অর্ধেক বেরিয়ে গেছে। নিশাত ফুস করে বলল, অসভ্য লোক, বিয়ের পর মেরে এমনিতেই মুটিয়ে যায়। আমি মোটেও মোটা নই। নাহওয়ান পেটে আসার পর ওজন একটু বেড়েছে, এই যা। নিজে একটা বাচ্চা পেটে নিয়ে দেখুন না কেমন হ্যাংলা পাতলা থেকে, আমিও দেখবো তখন। মারওয়ান লুঙ্গি পরে ভেজা প্যাঁচা নিশাতকে দিকে ছিল দিয়ে বলল, বাচ্চা পেটে না পুরুষ দিকের কর্ম না হয়। লুঙ্গিটা ধুয়ে শুকাতে দিও, আমি আমার ছাওয়ার কাছে গেলাম। নিশাত হালকা চেঁচিয়ে বলল, এই ভর দুপুরে আমাকে পুকুরে একা রেখে কোথায় যাচ্ছেন আজব তো? এখানে দাঁড়িয়ে থাকুন, কেউ এসে পড়তে পারে। বলে পাশের হামামখানায় ঢুকে জামা পাল্টে বেরিয়ে এলো। মারওয়ান পুকুরের ঘাটে বসে পা নাড়াচ্ছিল। নিশাতকে দেখে বলল, আগে সুন্দর লাগছিল। নিশাত চোখ রাঙিয়ে তাকালো, তারপর জামা কাপড় ধুয়ে ঘরে আসলো। মারওয়ান বলল, আসার পর থেকে আমার ছাওয়ার সারা শব্দ পাচ্ছি না, ঘটনা কি? নিশাত জামা কাপড় মেলে দিতে দিতে বলল, ও ঘুমায়, ঘুম পাড়িয়েই জামা কাপড় ধুতে গিয়েছি। মারওয়ান ঘরে ঢুকেছে, ছেলেকে পেল না, বেরিয়ে এসে বলল, ও তো ঘরে নেই, উঠে গেল নাকি? নিশাত ভেজা কাপড় মুছড়িয়ে ঝেড়ে বলল, ও ওর নানার কাছে ঘুমোচ্ছে। মারওয়ান নানার কথা শুনে চোখ মুখ বিকৃত করে ফেলল। এই লোক সব কিছুতে ভাগ বসাচ্ছে। নিজের মেয়েকে তো বশ করিয়ে ফেলেছে, এখন আবার ছাউয়ের দিকে হাত বাড়িয়েছে। মারওয়ান এসব মোটর সহ্য করবে না। সে হন হন করে শ্বশুরের রুমের সামনে দাঁড়িয়ে নাহানকে ডাকতে লাগলো। নাসির উদ্দিন রাধিকে কোলে নিয়ে প্রায় ঘুমিয়েই পড়েছিলেন। ডাকাডাকিতে ঘুম ভেঙে গেল। বিরক্ত হয়ে ঘর থেকে বেরিয়ে এসে বলল, এভাবে গরুর মতো চেঁচাচ্ছে কেন? মারওয়ান ভীষণ অপমানিত বোধ করলো। তাকে গরু বলল? সে শক্ত গলায় বলল, আমার ছাওকে নিতে এসছে, কোনো বড় সারকে ডাকেনি। নাসির উদ্দিন খেপে গেলেন, চেঁচিয়ে বললেন, বুড়ো সার কাকে বললে? বিয়াদব কোথাকার, চুপকে সোজা করে দিব। মারওয়ান চোঁচকিয়ার মুঠে বলল, আমি যদি গরু হই তাহলে আপনার মেয়ে নিশ্চয়ই গাভী। গরুর সাথে নিশ্চয়ই মানুষের বিয়ে হবে না। আমি যতদূর জানি গাভীর ভিতরে সার কিংবা গরুই হয়। আপনার কি ধারণা মানুষ হয়? নাসির উদ্দিন চিৎকার করে পুরো বাড়ি মাথা তোলেন। নাসির উদ্দিনের চিল্লানোর সময় মারওয়ান ঘুমন্ত ছেলেকে নিয়ে হাওয়া হয়ে গেছে। ঝাঁকিতে নাহনের ঘুম ভেঙে গেল। বাবাকে দেখে ঘুম ঘুম কঞ্চে বলল, বাবা বল পটলের বাচ্চা। ইসিচ হ্যাঁ, তুই এই বুড়োর কাছে কি করছিলি? তোর বাপের ইজ্জত শেষ করে দিল, আর তুই যে ঘুমাস। তোকে মারি? নাওয়ান চোখ কসলাতে কসলাতে বলল, মারবে হ্যাঁ। না, একটু ঘুমাইছি। মারওয়ান ছেলের ফুলো ফুলো গালে চুমু দিয়ে বলল, একটু ঘুমাচ্ছিস কেন? তাই একটু মারবো। নাওয়ান গলা জড়িয়ে বলল, না, নানু ভাই তোমাকে মারবে। ওরে শেয়ানা, ওই বুড়োকে ভয় পায় নাকি? বলো কি? মারওয়ান হাঁটতে হাঁটতে বলল, তুই কোচে, সে বুড়ো। কোচের বিপরীত বুড়ো। নিশাত মাগরিবের নামাজের পর উঠোনে খোলা আকাশের নিচে মাটির চুলায় কাচ্চি রান্নার আয়োজন করছে। তার সাথে সাহায্য করছে রাবেয়া খাতুন আর ছোট বোন নাজিয়া। রাবেয়া খাতুন অবশ্য জিজ্ঞেস করেছিলেন, এত রাতে কাচ্চি রান্নার কি দরকার? পাতিল পোড়া গোশত রান্না আছে, সেগুলো তো থেকে যাবে। তার চেয়ে বরং আগামীকাল রাঁধবনে।
উত্তরে নিশাত বলেছে, তোমাদের জামাইয়ের খেতে ইচ্ছে করেছে, এখন যদি না খাওয়াই বলবে তোমাদের পরিবার জামাই আদর করতে পারে না। জানোই তো কেমন সে, তার আর স্বভাব। নিশাতের কথা শুনে রাবেয়া খাতুন আর কিচ্ছু বলেনি। শত হলেও জামাইয়ের আপ্যায়নে ত্রুটি রাখা যাবে না। নিশাত বিকেলের দিকে নাসির উদ্দিনের 1.5 কেজির মতো খাসির গোস্ত আনতে বলেছিলেন, সাথে কাঁচা পেঁপে আর কাচির মশলা। নাসির উদ্দিন মেয়ের কথা অনুযায়ী 1.5 কেজির বদলে 3 কেজি খাসির গোস্ত সাথে প্রয়োজনীয় জিনিসপাতি এনে দিয়েছেন। তার ধারণা মেয়ের খেতে ইচ্ছে করেছে, তাই বেশি করেই এনেছে। নাতিটাও খাবে। এই কয়েকদিনে বুঝেছেন তার নাতি গোশত খুব পছন্দ করে। নিশাত বিকেলেই গোশত ম্যারিনেট করে রেখে দিয়েছিল, এখন শুধু রান্নাটা বাকি। মারওয়ান সেই বিকেলে কোথায় যেন বেরিয়ে গেছে, এখনো আসার নামগন্ধ নেই। নিশাত বেশি মাথা ঘামায়নি। এই লোক কোথায় যায়, কোথা থেকে আসে, তাকে কিছু জানে না। আর এটা আর নতুন কি, এখন অভ্যস্ত হয়ে গেছে সে। নাহওয়ান গালামুড়ি করে বসে মায়ের রান্না দিয়েছে। নাজিয়া ভাগ্নিকে কোলে নিয়ে চুপচাপ আদর করছে আর চিপস খাচ্ছে। নাওয়ানের হাতে চিপস চকলেট। নাওয়ান মাথা ঘুরিয়ে খালামুনির দিকে তাকিয়ে বলল, মুনি। নাজিয়া এই আদরের ডাক শুনে ভাগ্নের গালে আবারও টুপটাপ টপাটপ চুমুই খেয়ে বসলো। জি আব্বা বলেন। নাওয়ান ম্যারিনেট করা খাসির গোস্তর দিকে আঙুল তুলে বলল, একটু গুচু খাবো। কাঁচা গোস্ত খাবেন? কাঁচা কুত্তু কি? যেটা রান্না হয়নি সেটাকে কাঁচা গোস্ত বলে। কাবু। নাজিয়া হাসতে হাসতে ভাগ্নের ফুলো ফুলো গালে চুমু খেতেই থাকলো। নাওয়ান খালামুনিকে হাত দিয়ে সরিয়ে দিতে চাইলো কয়েকবার, কিন্তু পারলো না। বরে না পারতে চিৎকার করে কেঁদে উঠলো। নিশাত মাটির চুলোয় লাকড়ি ঠেলে পেঁয়াজ বেরেস্তা করছিল। এর মধ্যেই ছেলের কান্নার শব্দে সেদিকে তাকালো, বলল, কি হয়েছে? নাওয়ান মায়ের কণ্ঠ শুনে হাত বাড়িয়ে বলল, মা কুলে কুলে। এখন না আব্বা, মা রান্না করছি না, মনি কোলে বসেন, রান্না শেষ হলে নেব। নাওয়ান মায়ের কথা শুনে কান্নার গতি আরো বাড়িয়ে দিল। নাজিয়ার ছোট তার গাল থেকে সরানোর চেষ্টা করতে করতে বলল, মা চুমায়। উফ দুলহ। নাজিয়া এবার হাসতে হাসতে মরে যাবে মনে হয়। এত কিউট কেন হবে একটা বাচ্চা? মাশাআল্লাহ, আল্লাহ তাআলা তার বোনকে একটা জাদুর বক্স দিয়েছেন, যার চেহারার দিকে তাকালে, কথা শুনলে মনটা তৃপ্তিতে ভরে উঠছে। মন চায় সারাক্ষণ কেবল বাচ্চাটার মুখের দিকে চেয়ে থাকতে, না হলে সারাদিন কণ্ঠে চুরি পাখির মতো কিচিরমিচির শব্দ শুনতে। মাশাআল্লাহ, নজর না লাগুক। বড় আপু মনে হয় এই জাদুর বক্সের জন্যই সংসারটা ছেড়ে আসতে পারেনি। নাজিয়া ভাগ্যের গালে ঠোঁট চেপেই রাখলো। নাওয়ান শেষে পরাজিত ভঙ্গিতে চিপস খেতেই লাগলো। সে বুঝে গেছে এই চুম্বকের হাত থেকে তাকে বাঁচাতে কেউ আসবে না, তাই কাঁদো কাঁদো ভঙ্গিতে চিপস খাচ্ছে। ওইদিকে নাজিয়া এখনো গালে ঠোঁট চেপে আছে। এরই মধ্যে মারানকে গেট দিয়ে ঢুকতে দেখা গেল। উঠানে এত আয়োজন দেখে ফ্রিকোজকে তাকিয়ে রয়েছে। নাওয়ান বাবাকে দেখে একেবারে ছোট ভেঙে কাঁদতে শুরু করলো। ছেলের কান্না শুনে মারওয়ান ভাবনার ছেদ ঘটল। নাজিয়া দুলাভাইকে দেখে নাওয়ানকে ছেড়ে দিল। নাওয়ান ছোট্ট শরীরটা নিয়ে দৌড়াতে আসতে আসতে ডাকতে লাগলো, বাবা বাবা কুলে কুলে। মারওয়ান ছেলেকে কোলে নিল। নাওয়ান শক্ত করে বাবার গলা জড়িয়ে ধরেছে। ছেলেকে নিয়ে আবারও বাইরে বের হতে হতে জিজ্ঞেস করলো, কিরে পান্ডা, হাতে তো চিপস চকলেট সবই আছে, তাহলে বাবা বাবা করে দৌড় মারলি কেন? কি খাবি আবার? নাওয়ান গলা জড়িয়েই বলল, কিছু কব না। তাহলে তো দৌড়াতে দৌড়াতে এসছিস কেন? নাওয়ান গাল দেখিয়ে বলল, মনি কালি চুমায় টুটু লাগিয়ে দিচ্ছে, চবরাজ করে দিচ্ছে। কপালে হাত দিয়ে বাড়ি দিয়ে আবারও কেঁদে উঠলো বাচ্চাটা। মারণ ছেলে কান্না থামাতে বলল, থাক, আর কেঁদে কি হবে? যা সর্বনাশ করা তা তো করেই ফেলেছে, বুঝলি? এবারের সব কটার মৃগী ব্যায়াম রয়েছে। একজন খেউ খেউ করে, একজন চুমায়, আর একজন তামসা দেখে। আমাদের বাপ বেটার জন্য এই মৃগী বাড়ি না। নাওয়ান বাবার কথা শুনে কান্না থামি বলল, মিগি বাড়ি কখনো আসবো না। তারপর চিপসের প্যাকেটে হাত ঢুকিয়ে চিপস খেতে লাগলো। মারওয়ান ছেলের কথা শুনে মাথা নাড়ালো, অতঃপর বলল, একা একা খাচ্ছিস কেন? আমার মুখেও দে। নাওয়ান
প্যাকেট থেকে দুটো চিপস বের করে বাবার মুখে দিল। মারওয়ান চিবোতে চিবোতে ছেলেকে নিয়ে বাড়ির সামনে বেশ কিছু দূর হাঁটলো, তারপর ছেলেকে ঠান্ডা করতে বাড়িতে ঢুকলো। এসে দেখলো নিশাত উঠানে একাই আছে, শাশুড়ি শালি কেউ নেই, হয়তোবা কোনো কাজে গিয়েছে। নাওহান মাকে দেখে লাফ দিয়ে উঠে বলল, বাবা মা ওখানে। মারণ আশপাশ ভালোভাবে পর্যবেক্ষণ করে ছেলেকে নিয়ে নিশাতের পাশে চুলে বসলো। নিশাত এক মনে আলু ভাজছে। নাওহান আলুর দিকে চেয়ে বাবার মুখের দিকে চাইলো। মারণ ছেলেকে নিজের দিকে চাইতে দেখেই বুঝলো বাচ্চাটা আলু খাবে। সে গলা খাকারি দিয়ে বলল, লিলিপুট 2 পিস আলু দিও তো। নিশাত চমকে তাকালো। ঘাড় ফিরিয়ে মারওয়ান ও নাওহানকে বসে থাকতে দেখেই বলল, কখন আসলেন? এই মাতারি 2 টুকরো আলু দিও। নিশাত ভাসতে ভাসতে বলল, আহা, রান্না শেষ হলে খাবেন, পরে আলু কম পড়বে। আর 2 পিসে কয়টাই বা কমবে? আমার ঝাউ খাবে, দাও। কথাটা শুনে নিশাত ছেলের দিকে তাকালো। নাওহান মায়ের দিকে মায়াময় দৃষ্টিতে তাকিয়ে আছে। নিশাত একটা প্লেটে ভাজা 2 পিস আলু তুলে মারওয়ানের হাতে দিয়ে বলল, শুধু ছেলের খেতে ইচ্ছে করছে নাকি ছেলের বাবারও? মারওয়ান গরম আলু চামচ দিয়ে কেটে কেটে ফু দিতে দিতে বলল, ছেলের সাথে বাপ ফ্রি। নিশাত কিছু না বলে বাকি রান্না করতে লাগলো। একটু পর মারওয়ান ছেলেকে নিয়ে চলে গেল। রাবেয়া খাতুন এতক্ষণ জামাইকে মেয়ের পাশে বসা দেখে এদিকে আসেননি। এখন মেয়ের পাশে বসতে বসতেই বললেন, হ্যাঁ রে নিশাত, একটা কথা বলতাম। নিশাত বাসমতি চাল সেদ্ধ দিয়ে মায়ের দিকে ঘুরে বলল, কি কথা মা? শুনেছিলাম তোরা একবার গ্রামে আসতে চেয়েছিলি, আসিস না কেন? নিশাত ফোঁস করে নিঃশ্বাস ছেড়ে বলল, তোমার জামাইয়ের জন্যে। সেবার বাস কাউন্টারে ঝগড়া বাঁধিয়ে চলে এসেছিল, তাই আর আসা হয়নি। আমার এক কলিগও দেখেছিল আমাদের ওইবার। রাবেয়া বেগম দুঃখী মুখ করে বললেন, ও নিশাত শোন, ঢাকা গেলে প্রতি বছর একবার হলেও গ্রামে আসিস। মায়েরা সন্তানকে চোখের সামনে না দেখলে কেমন লাগে। হ্যাঁ, এখন তো মা হয়েছিস বুঝিস, আর বলতে হবে না। নিশাত ছলছল চোখে মায়ের দিকে তাকিয়ে রইল। রাবেয়া খাতুন মেয়ের পাশে চুপচাপ বসে আছেন। নিশাত মাকে পাশ থেকে জড়িয়ে ধরে বলল, আর ঢাকায় যাব না, তোমার সাথেই থাকবো। আমার ঢাকায় ভালো লাগে না মা। রাবেয়া খাতুন জানেন মেয়ে এইসব তাকে খুশি করতে বলছে। দিন শেষে সবাই নিজের কর্মস্থানে ফিরে যায়। পার্টি বিছিয়ে নাসির উদ্দিন মারওয়ান নাওহানকে খাবার বেড়ে দিচ্ছে নিশাত। কাচ্চির সুঘ্রাণে পেটের মধ্যে ইঁদুর দৌড়চ্ছে সবার। নাসির উদ্দিন সুঘ্রাণেই বলেই দিলেন, আমার মায়ের রান্না 100% মজা হয়েছে, আমি হলপ করে বলতে পারি। নিশাত বাবার প্লেটে সালাদ লেবু দিয়ে মুচকি হাসলো। তারপর মারনের প্লেটে কাচ্চি দিল বেশি করে, সাথে সালাদ ও লেবু পাশে দিয়ে দিল। নাসির উদ্দিন খেতে খেতেই বলল, বুঝলি মা, রত্নের কদর সবাই করতে পারে না। কিছু কিছু বেয়াক্কেল না চাইতো রত্ন পেয়ে যায়, তাই হেলাই ফেলে রাখে। যেদিন হারিয়ে যাবে সেদিন আর চাইলেও পাবে না। বলে আরেক লোকমা মুখে পুরল। শ্বশুরের কথা শুনে মারওয়ানের কাছে উঠে গেল। নিশাত মাথা পিঠ ডলে দিয়ে পানির গ্লাস হাতে দিল। মারওয়ান পানি খেয়ে একটু শান্ত হলো। নিশাত জগে পানি ভরতে রান্নাঘরে গেল। নাওয়ান, নাসির উদ্দিন আর মারওয়ানের মাঝখানে বসা। নাসির উদ্দিন নাতির মুখে আলু ও গোস্তের টুকরো ছিঁড়ে ছিঁড়ে দিচ্ছেন। নাওয়ান পা দুটো ছড়িয়ে আয়েশ করে খাচ্ছে আর মাথা ঘুরিয়ে বাবা আর নানার দিকে চাচ্ছে। নাসির উদ্দিন আবারও বললেন, উচিত কথা বললেই অনেকের হাঁচি কাশি শুরু হয়। দোষ করতে পারবে কিন্তু কথা শুনতে পারবে না। মারওয়ান কিছু না বলে উঠে চলে গেল। রাবেয়া খাতুন তা দেখে বললেন, আপনার সমস্যা কি? ছেলেটা কত স্বাদ করে কাচ্চি খাবে দেখে মেয়েটা এই রাতের বেলা রাঁধলো, আর আপনি ছেলেটাকে খেতে দিলেন না। খাওয়ার সময় অন্তত চুপ থাকা গেল না। ও রেধেছ চাউলে এই মাহবুবের ব্যাটার জন্য? আমি আরও ভাবলাম মেয়েটা খাবে তাই বেশি করে আনলাম। এখন শুনি সিরাজউদ্দৌলার জন্য রান্না হয়েছে। বাহ বাহ, চমৎকার। নিশাত পানি এনে দেখলো মারওয়ান নেই। প্লেটে খাবার আগে মতোই। রাবেয়া খাতুন মেয়েকে দেখেই বললেন, দেখেছিস কাণ্ড নিশাত, ছেলেটাকে খেতেও দিল না। খোঁচা মারা কথা বলে ছেলেটাকে উঠিয়ে দিয়েছে।
নিশাত বাবাকে কিছুই বলল না, প্লেটে নিয়ে সোজা রুমে চলে গেল। নাসিরুদ্দিন তা দেখেই বললেন, মেয়েটাকে আমার বলদ পেয়েছো? ওকে তোষামত করতে এখনও খাওয়াতে হবে? বেটা মানুষ হয়ে বেটি মানুষের মতো আচরণ, সারাক্ষণ বসে বসে খেতে চাই। আমার ছেলে হলে পিটিয়ে টকটা বানিয়ে ফেলতাম, ট্যারামি ছুটিয়ে দিতাম একেবারে। নিশাত ঘরে ঢুকে দেখলো মারওয়ান চোখের উপর হাত দিয়ে শুয়ে আছে। নিশাত প্লেট টেবিলে রাখতে রাখতে বলল, উঠুন, খেয়ে নিন। মারওয়ান জবাব দিল না। নিশাত মারওয়ানকে উঠাতে চাইলো কিন্তু পারল না। স্বাভাবিকভাবে একজন পুরুষের শক্তির সাথে একজন নারী পারবে না। নিশাত কিছুক্ষণ চুপ থেকে বলতে লাগলো, কোনোদিন যদি মেয়ের বাবা হন, সেদিন আপনার মতো চরিত্রের একজনের জন্য মেয়েকে আমানত হিসেবে লালন পালন করবেন, তারপর তার হাতে মেয়েকে তুলে দিবেন। আমি দেখতে চাই বাবা হিসেবে আপনার সেদিনের ভূমিকা। মারওয়ান চোখের উপর থেকে হাত সরিয়ে বলল। নিজের মেয়েকে বদ্ধ দিচ্ছিস? নিশাত মারওয়ানের দিকে তাকিয়ে দেখলো, চোখ একদম চকচকে লাল হয়ে আছে। নিশাত ঘাড় ফিরিয়ে বলল, বদদোয়া না, আপনার মেয়ে দেখে আপনার যেমন পড়ে, ঠিক তেমনই আমার বাবারও তার মেয়ের জন্য পড়ে। কোনো বাবাই তার মেয়ের কষ্ট সহ্য করতে পারে না। প্রত্যেক বাবার কাছে তার মেয়ে রাজকন্যা হয়, তাই রাগে দু একটা কথা বলে এরকম রিয়াক্ট দেখানোর কিছুই নেই। আপনার দোষে আপনি কথা শুনেছেন, এটা মেনে নিন। আপনি খাবারের সাথে রাগ দেখালে নিয়তি বদলে যাবে না। মারওয়ান কিচ্ছু না বলে পাশ ফিরে শুয়ে থাকলো। নিশাত মারওয়ানের হাত ধরে টেনে উঠালো, তারপর টেবিল থেকে প্লেট টেনে মারওয়ানের মুখের সামনে লোকমা তুলে ধরলো। মারওয়ান খাবে না বলে জিদ দেখালো। কিছুক্ষণ পর নিশাতের চোখ রাঙানিতে খেলো, খেয়ে তৃপ্তি পেয়েছে তা তার চেহারায় স্পষ্ট ফুটে উঠল। নিশাত মুখ ধুয়ে প্লেট নিয়ে বেরিয়ে গেল। রাতে ঘুমাতে গেলে মারওয়ান নিশাতকে বলল, আগামীকাল ঢাকা যাব, দৌড়ে থেকো। আপনি একা যান, চিঠির বিষয় কিন্তু ভুলে যায়নি। যেদিন চিঠির রহস্য খোলাসা করবেন সেদিনই ঢাকা যাব, এর আগে না। তোমার স্কুলে ছুটি যে পার হয়ে গেছে ভুলে গেছো? 7 দিনের জায়গায় 10 দিন ধরে গ্রামে চাকরি থাকবে। আর নিশাত ঘুমাতে ঘুমাতে জবাব দিল, না থাকুক, আমার ঠেকা পড়েনি চাকরি করে আপনাকে খাওয়ানোর। আপনার মতলব আমি বুঝি না ভেবেছেন? এখান থেকে ভুলিয়ে ভালিয়ে নিয়ে ঢাকায় গিয়ে আপনার আশিকার সাথে প্রেম করবেন, আর আমি আপনার এসব দেখবো? কখনোই না। ডিস্টার্ব করবেন না। আমি যাব না মানে যাব না। মারওয়ান নিশাতকে নিজের দিকে ফিরিয়ে বলল, নিষেধ আমার চোখের দিকে তাকিয়ে বলো, আমি তুমি বাদে অন্য কোনো নারীর দিকে তাকিয়েছি কখনো? নিশাত কি বলবে ভেবে পেল না। লোকটার সব দোষ মেনে নিলেও এই একটা জায়গায় নিশাত আটকে যায়। লোকটার খারাপ গুণ থাকলেও নারী কটিত কোনো ব্যাপার আজ পর্যন্ত চোখে পড়েনি। মেয়েদের থেকে সবসময় দূরত্ব রেখেই চলে, তাই চিঠি সে বিষয়ে সে শতভাগ নিশ্চিত হতেই পারছে না। আবার এমন নয় তো লোকটা উপরে উপরে ভণ্ডামি করে, কিন্তু ভিতরে ভিতরে আরেক রকম হতেই তো পারে। নিশাত মুখ শক্ত করে বলল, তাহলে চিঠিটা কে দিয়েছে আপনাকে? সাফ সাফ বলবেন, না হলে ঢাকায় আমাকে কোনোভাবেই নিতে পারবেন না। মারওয়ান নিশাতের চোখের দিকে তাকিয়েই বলল, সময় হলে বলবো। আমার সাথে 4 বছরের সংসারে যদি একটু বিশ্বাস তৈরি হয়, তাহলে তুমি আমার সাথে ঢাকা যেতে পারো, নয় আমি ছেলে কিনে ঢাকা চলে যাব। আমার ছেলেকে কোথাও দেব না। মারওয়ান হেসে বলল, তুমি দিয়ে আর কে? ফয়েজ আমার রক্ত, আমার অংশ। ওকে আমার কাছে রাখার হাজারটা অপশন আছে। আদালতে গেলে আদালত আমার দিকে রায় দেবে। নিশাত চোখ মুখ শক্ত করে বলল, আপনি থ্রেট দিচ্ছেন আমায়? মারওয়ান নিশাতের পাশে শুতে শুতেই বলল, হুম, অফার দিচ্ছে, হয় আমাদের সাথে যাবে, না হয় ছেলেকে হারাবে। বলে চোখ বুঝলো মারওয়ান। নিশাত মারওয়ানের বাহুতে খামচি মেরে ধরল, তারপর মারওয়ানকে জিঙিয়ে নাওয়ানকে কোলের মধ্যে নিয়ে কাঁদতে লাগলো। মারওয়ান কিচ্ছু বলল না, উল্টো ফিরে ঘুমিয়ে পড়ল। এদিকে নিশাত ছেলের ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে বলল, তোকে আমি কোথাও যেতে দেবো না নাহওয়ান, তুই আমার কাছেই থাকবি। তুই শুধু মায়ের ছেলে। ঘুমের মধ্যে ঝাঁকি লাগা নাওয়ান ঘুমিয়ে পড়লো। বলল, বাবা বাবা। নিশাতের কথা বন্ধ হয়ে গেল। চোখের পানি চোখের কোনা বেয়ে পড়তে লাগলো। মারওয়ান নিশাতের ঘাড়ের উপর মুখ দিয়ে নিয়ে হেসে বলে উঠল, দেখলে ছেলে কি বললো? বাপ খাবে এটা। এই কথা শুনে নিশাত মারওয়ানকে ধাক্কা দিয়ে নিজের উপর থেকে সরালো। কঠিন ভঙ্গিতে ছেলেকে ছেড়ে বালিশ কাঁথা নিয়ে নিচে ঘুমিয়ে পড়ল। মারওয়ান হাসতে হাসতে নাওয়ানের ফুলো ফুলো গালে চুমু দিয়ে বলল, তোর মা রাগ করেছে রে পানটা।
নাওয়ান ঘুমের মধ্যে বাবার একটা আঙুল ধরে অস্পষ্ট স্বরে বলল, মা বাবা। মারওয়ান ছেলের দিকে তাকিয়ে বুকের মধ্যে নিয়ে শুয়ে থাকলো। ভোরবেলা ঘুম ভেঙে নিশাত নিজেকে বিছানায় পেল। তার এক আঙ্গুল নাওয়ান ধরে আছে, মারওয়ান ওই পাশে ঘুমানো ছেলে মাঝে। দুজনের দুই আঙ্গুল ধরে নাওয়ান ঘুমিয়ে আছে। নিশাত ছলছল চোখে তাকিয়ে আঙ্গুল ছাড়িয়ে অজু করতে চলে গেল। জায়নামাজে বসে রাতের কথাগুলোই ভাবছিল নিশাত। রাতে মারওয়ান স্কুলের কথা তুলে নিশাত স্কুলের বিষয়ে নির্লিপ্ত ছিল, কারণ সে স্কুলের প্রিন্সিপালকে ফোন দিয়ে 7 দিনের ছুটি আরও কয়েকদিন বাড়িয়ে নিয়েছে। প্রিন্সিপাল রাজি হচ্ছিলেন না, কিন্তু নিশাতের কিছু সমস্যা হচ্ছে শুনে না চাইতেও ছুটি দিয়েছেন। তবে বেশি দেরি করলে বেতনের থেকে টাকা কেটে রাখবেন বলেও জানিয়েছেন। নিশাত সাহেব জানিয়েছেন। নাসিরউদ্দিন উঠানের সিঁড়িতে বসে আছে। গাছ থেকে কচি ডাব পাড়িয়েছেন আজ, সেটাই দা দিয়ে কাটছেন। এরই মধ্যে গেট দিয়ে দুজন অপরিচিত নারী পুরুষকে ঢুকতে দেখে বললেন, এই কারারে? নিশাত বাবার হাঁক শুনে বুঝলো মানহা এসেছে। মারওয়ানকে ডেকে বলল, দ্রুত বাইরে যান, মানহা এসেছে। মারওয়ান ভারী অবাক হলো, মানহা এখানে আসবে কেন? নিশাত তাকে ছেলে বাইরে পাঠালো। মারওয়ান বেরিয়ে এসে দেখলো ইহাব আর মানহা দাঁড়িয়ে। সে লুঙ্গি ধরে কপাল কুঁচকে এগিয়ে গিয়ে বলল, এখানে কি তোদের? মানহা ভাইকে দেখে সালাম দিল, তারপর মিনমিন করতে করতে বলল, উনি এসেছেন। মারওয়ান কপাল কুঁচকে রেখে ইহাবের দিকে চাইলো। ইহাব মারওয়ানকে দেখে লম্বা সালাম দিয়ে বলল, ভালো আছেন শালা ব্রো? ভালো তো অবশ্যই থাকবেন, জামাই আদর বলে কথা। বলে নিজের সানগ্লাসটা খুলে শার্টে গুজলো। মানহা এখানে না থেকে ঘরে চলে গেল। মারওয়ান বলল, বালের আদর, মুখটা খারাপ করতে চায় না। এমনিতে ঝামেলা বাঁচি না, আরেকটা ঝামেলা চলে এসছে। মন চাচ্ছে লাথি দিয়ে এখান থেকে বার করতে। ইহাব নাসিরউদ্দিনের দিকে তাকিয়ে বলল, তোর শ্বশুর নাকি? হেব্বি দেখতে কিন্তু শালা ব্রো। বলে নাসিরউদ্দিনের দিকে তাকিয়ে হেসে মারওয়ানকে টাইট করে জড়িয়ে ধরলো। তারপর ব্যাগপত্র নিয়ে নাসিরউদ্দিনের সামনে দাঁড়িয়ে বলল, আসসালামু আলাইকুম কাকু, ভালো আছেন? তুমি কে? আপনার জামাইয়ের জানেজিগার আর তার একমাত্র বোনের হাজবেন্ড। কাকু, থাকবো কোথায়? এতবার কাকু বলায় নাসিরউদ্দিন বেঁচে বিরক্ত হলেন। উঠে দ্রুত মেহমানদের ঘর দেখিয়ে দিয়ে আবার উঠোনে বসলেন। একে চোখের সামনে টলারেট করতে পারছেন না তিনি। মারওয়ান ঘরে যেতে যেতে শুনল নাসিরউদ্দিন বলছেন, একটা দিয়ে হচ্ছিল না, এখন আরেক নমুনা জুটেছে। দুটোই এক ক্যাটাগরির মনে হচ্ছে। 2 নম্বর জিনিস, চাহনির মধ্যে চোর চোর ভাব স্পষ্ট। মারওয়ান সাথে সাথেই বলল, সহমত। এই প্রথম আপনার কথা আমার মনে ধরেছে, চালিয়ে যান। নাসিরউদ্দিন ভাবা জায়গা খেয়ে মারওয়ানের দিকে যাওয়ার দিকে তাকিয়ে রইলেন। কি হলো এটা? মারওয়ান ঘরে ঢুকে দেখলো মানহা নাওহানকে কোলে নিয়ে শক্ত করে চেপে ধরে আদর করছে। নিশাত তার ভালো মন্দ খবর নিচ্ছে। মারওয়ান গলা উঁচিয়ে বলল, তোদেরকে এই বাড়িতে আসতে কে বলেছে? এত মাতাবরি করিস কেন? না জেনে হুট করে যে চলে আসলে বিষয়টা বাজে দেখায় না? এমনিতেই এই বাড়ির লোকজন অন্যরকম, এখন তোর উড়ে এসে জুড়ে বসেছিস। পিসটা একটা ব্যাপার না? ওই বেয়াদবটা নয় আক্কেল বুদ্ধি নেই, তরিকুর সাথে থাকতে থাকতে সব চলে গেছে। মানহা বড় ভাইয়ের কঠিন কথা শুনে ছলছল চোখে ভাইয়ের দিকে চাইল। মারওয়ান শক্ত হয়ে দাঁড়িয়ে আছে। নিশাত তড়িঘড়ি করে দাঁড়িয়ে বলল, কি বলছেন এইসব? মারওয়ান নিশাতের দিকে চোখ গরম করে তাকিয়ে বলল, ভাই বোনের কথার মাঝে বাহার ঢোকাবে না। তোমার কোনো কথা শুনতে চায় না। ওকে জিজ্ঞেস করেছে, ওই উত্তর দেবে। কথাটুকু বলে ঘাড় ঘুরিয়ে মানহার দিকে চেয়ে বলল, কেন এসেছিস না জানিয়ে? এটা কি তোর মামার বাড়ি মনে করেছিস? লিসেন, এই বাড়ি তোর কিচ্ছু লাগে না। না মানে না, আমার কিছু লাগে না। জাস্ট তোর ভাবির বাড়ি। আমার, তোর কিংবা তোর আম্মু জামের কিচ্ছু না। তাই ঢ্যাংটা করে চলে আসার আগে আমাকে জিজ্ঞেস করা উচিত ছিল। মানহা চোখের পানি ফেলতে ফেলতে নাওহানকে কোলে নিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। মারওয়ান বিরক্ত হয়ে নিজেও বেরোতে নিলে নিশাত পথ আটকে দাঁড়ালো। নিশাতের মুখভঙ্গি কঠোর। মারওয়ান ফ্রি ভাজ করে চাইলো, গম্ভীর কণ্ঠে বলল, সামনে থেকে সর, এখন মাথা গরম আছে। পরে খারাপ ব্যবহার করলে ভালো লাগবে না। নিশাত কথাটা শোনেইনি, এমন ভাব করে আগের মতোই দাঁড়িয়ে আছে। খানিকক্ষণ পরই বলল, আপনার সমস্যা ঠিক কোন জায়গায়? আপনি সব সময় আমায় ছোট করে ঠিক কি মজা পান? মানহার সামনে ওসব কথা বলার মানেটা কি? ও কাল রাতেই আমায় ফোন করে বলেছে এখানে আসবে, বাবাকেও জানিয়েছে।
বাবা আবার ননদ আর ননদের জামাই আসবে শুনে ভীষণ খুশি হয়েছেন, তাই সকাল সকাল বাজার সদাই করে এনেছেন, গাছের টাটকা টাটকা ফল পাড়িয়ে এনেছেন লোক দিয়ে। কিন্তু আপনার ব্যবহারে মানহা কি ভাবলো? নিশ্চয়ই ভেবেছে ভাবি ডেকে এনে ভাইকে দিয়ে অপমান করালো। আপনি কি কোনোদিনও আমায় একটু শান্তি দেবেন না? বলে নিশাদ বেরিয়ে গেল। মারওয়ান হতবুদ্ধি হয়ে দাঁড়িয়ে রইল। নাসির উদ্দিনের মুখে ওই কথা শুনে সে ভেবেইছে শ্বশুর মশাই বোধহয় ওদের আসে বিরক্ত হয়েছে, তাই বোনকে অপমানিত হতে দেখে তার সহ্য হয়নি, সেজন্যই তো এতগুলো কথা শোনালো। উফ, কি যন্ত্রণা! এখন কি করবে? মানহা কাঁদতে কাঁদতে হেঁচকে উঠে ফেলেছে। নাওহান ফুপির কোলে বসে ফুপির কান্না দেখছে। ইহা বিছানায় শটান হয়ে ঘুমিয়ে পড়েছিল। মানহার কান্নার শব্দে ঘুম ভেঙে যায় তার। চোখ মেলে তাকিয়ে দেখে মানহা তার পায়ের কাছে বসে কাঁদছে। সে তড়া করে উঠে বসে জিজ্ঞেস করলো, কি হয়েছে? কাদা কি তোমার কোনো রোগ নাকি? যখনই দেখি ফ্যাঁস ফ্যাঁস করে ছিচকাদুনের মতো কাঁদতে থাকো। ভাইয়ের কাছে এনেছি, কই আনন্দে থাকবে তা না, শুরু হয়েছে কাদাকাদি। মানা কোনো জবাব না দিয়ে কাঁদতেই থাকলো। নাওহান অপরিচিত পুরুষের কণ্ঠ শুনে ফুপির কোল থেকে উকি দিয়ে ইহাবের দিকে চাইল। ইহাব মানহার কোলে বসা ছোট্ট ছোট গুলুমুলু দেহের দিকে চাইল, যে বর্তমানে তার দিকে গোল গোল চোখ করে চেয়ে আছে। ইহাব বেশ খানিক্ষণ বাচ্চাটার দিকে তাকিয়েই বলল, এ দেখি শালাব্রোর কপি, মিনি মারওয়ান আজাদ। সেই চোখ, সেই নাক, সেই ঠোঁট, সেই চেহারা, পুরো বাপের কপি। রাগটাও বাপের মতো নাকি? বাচ্চাটার দিকে তাকিয়ে শুই নাচে জিজ্ঞেস করলো। নাওহান কিছু বলো না, এইসব কথা তার বোধগম্য নয়। বাবা মা ছাড়া বাকি সবার কথা বুঝতে তার সমস্যা হয়। মানহার কান্না কমে গিয়েছে ইহাবের নাওহানের সাথে কথা বলায়। এখন সে ফোপাচ্ছে। নাওহান একবার ইহাব আরেকবার মানহার দিকে গোল গোল নজরে চাইলো, তারপর ইহাবের দিকে তাকিয়ে বলল, ফুপি কাঁদে, বাবা মাইল দিচ্ছে। ইহাব চোখ কপালে তুলে মানহার দিকে তাকিয়ে বলল, তোমার ভাই তোমাকে মেরেছে কেন? কি করেছো তুমি? মানহা নাওহানের ফুলো ফুলো গালে চুমু দিয়ে বলল, মারিনি, বকেছে একটু। দুপুরে খাবার খেয়ে বাবার বাড়ি যাব। এখানে এক মুহূর্তও থাকতে ইচ্ছে করছে না। বাবার বাড়ি এসেছি বেড়াতে, আপনি আমাকে ধরে বেঁধে এই বাড়ি কেন আনলেন? তোমার ভাই এই নিয়ে কিছু বলেছে? বাচ্চারা কখনো মিথ্যে বলে না, নিশ্চয়ই তোমাকে মেরেছে। আমার বড় ভাইয়া আমাকে কখনো মারেন না, মারলে মেঝো কিংবা সেজো ভাইয়া মেরেছে, তাই অহেতুক কথা পেঁচাবেন না। নাহওয়ান বকা মারা সব কিছুকে মাইর দেওয়া বুঝি। ইহা বাচ্চাটার দিকে লোভী দৃষ্টিতে তাকিয়ে আছে। মন চাচ্ছে এই রসগোল্লাটাকে কতক্ষণ কচলাতে। সে মানহার কোল থেকে নাওহানকে কোলে নিল। নাওহান অপরিচিত পুরুষের কোলে গিয়ে চিৎকার করে কান্না শুরু করে দিল। মানহা নিতে চাইল, ইহাব দিল না। বাচ্চাটার গালে কপালে আদর করে বলল, এই রসগোল্লা, আরেকবার কাঁদলে তোমাকে নিয়ে যাবো আমার সাথে। নাওহান কোল থেকে নামার জন্য রীতিমতো ধস হতে শুরু করেছে। এরই মধ্যে মারওয়ান ঢুকলো। নাওহান বাবাকে দেখে বাবা বাবা বলে ডেকে উঠলো। মারওয়ান রাগী গলায় বলল, আমার চাওকে মেরে ফেলবি নাকি? ওকে এরকম ঝাপটে ধরে চুম্বাচ্ছিস কেন? ওর সব চুমো টুমো পছন্দ না, ছাড় ওকে। রীতিমতো নির্যাতন শুরু করেছে আমার ছোটের উপর সবাই, কোথাও শান্তি নেই। নাওহান বাবার সাথে তাল মিলিয়ে বলল, কোথাও চাপতি দেয়, কালি চুমা। বলে বাবার দিকে হাত বাড়িয়ে কাঁদতে লাগলো বাচ্চাটা। মারওয়ান দ্রুত ছেলেকে কোলে তুলে নিল। ইহাবের মোটেও দিতে ইচ্ছে করছিল না। এরকম রসগোল্লার মতো বাচ্চা পেলে আর কি লাগে। মানহা বড় ভাইকে দেখে উল্টো ঘুরে বসে আছে, মুখ দেখতে ইচ্ছুক নয় সে। মারওয়ান ইহাবকে বলল, মানহার সাথে কথা আছে, তুই বের হ ঘর থেকে। আমি বের হব কেন? আমার সামনে বলুন শালাব্রো, না হয় দরকার নেই বলার। মারওয়ান চোখ গরম করে বলল, বেরোবি নাকি ঘাট ধরে বাড়ি থেকে বের করবো? ইহাব সিনা টান টান করে দাঁড়িয়ে বলল, আপনি কিন্তু আসার পর থেকে আমার অপমান করছেন শালাব্রো। কথায় কথায় বাড়ি থেকে বের করার থ্রেট দিচ্ছেন কেন? বাড়ি কি আপনার বাপের? না, আমার শ্বশুরের। এখন বের হ। ইহাব হামি দিতে দিতে বলল, যাচ্ছি যাচ্ছি, শুধু মুখটা ধোয়ার দরকার তাই যাচ্ছি, না হলে যেতাম না। এই রসগোল্লা যাবে আমার সাথে? নাওহান এতক্ষণ বাবার কোলে বসে গোল গোল চোখে সবকিছু পর্যবেক্ষণ করছিল। ইহাবের কথা শুনে আঁতকে উঠে বাবার গলা জড়িয়ে শক্ত করে ধরল। ইহাব তা দেখেই বলল, যা বাবা, ওকে তো শুধুই আদরই করেছি, এরকম আটকে উঠলো কেন?
মারওয়ান ছেলেকে বুকে চেপে দাঁত কিরমির করতে করতে বলল। এটুকু বাচ্চা বুঝে গেছে তুই সুবিধার না। ইহাব আফসোসের সুরে শীষ বাজাতে বাজাতে বের হতে হতে বলে উঠল। এই দুনিয়ার তালবাহানা বুঝলাম না একরত্তি। ইহাব বেরিয়ে যেতেই মারওয়ান বোনের পাশে বসলো। মানহা এখনো ঘাড় ঘুরিয়ে আছে, ভাইয়ের দিকে তাকাচ্ছে না। মারওয়ান চক্রান্ত শব্দ করে রসকসহীন গলায় গড়গড় করে বলল। শোন, উল্টোপাল্টা কথা বলে ফেলেছে, রাগ করিস না। মানহা মুখ ঘুরিয়ে রাখলো। মারওয়ান আশেপাশে পর্যবেক্ষণ করে 2 টাকা দামের একটা চকলেট বোনের দিকে বাড়িয়ে বলল। নে খা, অর্ধেক ভেঙে তোর ভাতিজাকে দিস। মানা চকলেটের দিকে তাকিয়ে ভাইয়ের মুখের দিকে চাইলো, তারপর আবার মুখ ঘুরিয়ে নিল। মারওয়ান তা দেখে বলল। আরে রাগ কমবে কিসে? আমি তো রাগটাক ভাঙাতে পারি না বাল। আচ্ছা ঠিক আছে, আয় 3 জন মেরে খাই। দাঁড়া, চকলেটটা ভাঙি। বলে চকলেটের প্যাকেট কামড়ে 3 টুকরো করলো। টুকরো 3টা ছোট বড় হয়েছে, ব্যাপার না। মারওয়ান ছেলেকে 1 টুকরো খাইয়ে 1 টুকরো বোনের মুখের সামনে ধরল। মানা মুখ ঘুরিয়ে নিতে গেলে মারওয়ান ঘাট ধরে মুখে ঠুকিয়ে দিল। মানা এবার কেঁদেই দিল। মারওয়ান বোনের মাথা বুকে টেনে আদর করে বলল। থাক থাক, আর কাঁদিস না। ভাইরা অমন একটু বকে, তুই তো আমার কাছে নাহনের মতোই। মানহা ভাইকে জাপটে ধরে কাঁদতে কাঁদতে অভিমানী গলায় বলল। আমাকে তোমার একটু মনে পড়ে না ভাইয়া? একটু খোঁজও তো, কখনো নাও না, খালি সব সময় বকো। মারওয়ান বোনের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল। মনে সবসময় পড়ে। কচু পড়ে, মনে পড়লে বুঝি খোঁজ নিতে না? আমার মানুষের সাথে হালকা প্যাচাল পারতে ভাল লাগে না, আর খোঁজ নিলে বুঝি মনে পড়ে, তা বোঝা যায়। মানহা নাক টানতে টানতে বলল। আচ্ছা বাদ দে, চকলেটের টুকরোটা খাইয়ে দে দেখি। মানহা চকলেটের টুকরোটা ভাইয়ের মুখে ঢুকিয়ে দিল। মারওয়ান মুখে নিয়েই চিবুতে চিবুতে বলল। আয়, তোর বাপের কাছে যাবি। হেব্বিও রেগে গেছে আমার উপর। মানহা চোখের পানি মুছে ভাইয়ের সাথে বেরিয়ে গেল। মারওয়ান ঘর থেকে বেরোতে দেখলো ইহাব নাসির উদ্দিনের সাথে ঠ্যাং ছড়িয়ে দিয়ে গল্প গুজব করছে। নাসির উদ্দিন মুখটাকে কুঁচকে রেখেছেন, বোঝা যাচ্ছে ইহাবের কথায় সাংঘাতিক বিরক্ত হচ্ছেন তিনি। ইহাব প্রত্যেকটা কথার আগে এত জোরে কাক্কু বলছে যে পুরো মহল্লা শুনতে পাবে। নাসির উদ্দিন একটা ডাব কেটে ইহাবের হাতে দিলেন। ইহাব ডাব উঁচু করে ঝকঝক করে পানি চালান করতে লাগলো পেঁচে। নাহওয়ানকে কোলে নিয়ে মারওয়ানকে দাঁড়িয়ে থাকতে দেখে নাসির উদ্দিন বললেন। আসেন নানু ভাই। নাহওয়ান কান ডলে বাবার দিকে চাইলো। মারওয়ান বলল। যাবি? ওখানে 2টো রাক্ষস আছে, গেলেই জমাবে। নাহওয়ান জোরে বলে উঠলো। নাসির উদ্দিন বললেন। কি হলো, চিৎকার দিল কেন? ও যাবে না তাই। নাসির উদ্দিন চোখ ছোট ছোট করে বললেন। নিশ্চয়ই তুমি কিছু বলিসও, না হলে আসবে না কেন আমার ভাই? মারওয়ান চোখ মুখ শক্ত করে ছেলেকে কোল থেকে নামিয়ে বাড়ির উদ্দেশ্যে হাঁটা দিল। নাহওয়ান দাঁড়িয়ে কান ডলতে লাগলো। তারপর বাবাকে চলে যেতে দেখে নিজেও দৌড়তে লাগলো। দৌড়তে নিলে তার আগেই নাসির উদ্দিন নাতিকে কোলে তুলে নিলেন। তারপর কাটা ডাবের ভেতর পাইপ দিয়ে নাতির মুখেই দিলেন। নাহওয়ান বুদবুদ শব্দ করে পাইপ টানতে লাগলো। ইহাব ডাবের পানি শেষ করে বাইরে হাঁটা দিল। মারওয়ান দাঁড়া। ডাক শুনে বিরক্তিতে মুখ কুচকে গেল মারওয়ানের। কোনো উত্তর দিল না, চুপচাপ লুঙ্গি ধরে হাঁটতে লাগলো। ইহাব দৌড়ে তার পাশে দাঁড়িয়ে বলল। তোর সাথে জরুরি কথা আছে, দাঁড়াতে বললাম না? বিশ্বাসঘাতকের সাথে আমার কোনো কথা নেই, এটা আমার বাড়ি না, এখানে কোনো সিনকেট করবি না। ইহাব মারওয়ানের পথ রোধ করে বলল। আমার কথা না শুনে তোকে যেতে দিব না আমি, জরুরি দেখেই এখানে আসা। মারওয়ান ইহাবকে ধাক্কা দিয়ে সরিয়ে বলল। তোর বালের প্যাচাল শোনার টাইম আমার নেই। আমার বোনকে বিয়ে করে নিজেকে হিরো ভাবিস না। শুধুমাত্র বোনের জামাই দেখে তোকে সহ্য করছে, নাহলে এতদিন হাত হাতে লেগে যেত। আমার চোখের দৃশ্যমানে তুই পড়িস না, নয় খুনাখুনি হয়ে যাবে। মারওয়ান হেঁটে সামনে এগোতে নিলে ইহাব বলল। এত চেতার কি হলো? কোনো কথাই তো তোকে বলাই যায় না। গরম তেলে পানি পড়ার মতো সবসময় ছ্যাপ করে উঠিস। মাহবুব আঙ্কেল তোকে কিছু বলেনি? মারওয়ান কিছুক্ষণ দাঁড়িয়ে হেঁটে চলে গেল। ইহাব বুঝতে পারলো না মারওয়ান আদৌ কিছু জানে নাকি জানে না। তার ভ্রুজোড়া বেঁকে গেল।
আলো আধারে রুমটা বিভিন্ন কাগজপত্র ছড়িয়ে ছিটিয়ে আছে। কলমের খচখচ আওয়াজে রুমে একটা রহস্যময় তরঙ্গ সৃষ্টি করেছে। রুমটা অল্প পাওয়ারের একটা লাইট জ্বলছে, একটা টেবিল, চেয়ার পাতা, টেবিল, ল্যাপটপ, পিস্তল, চকচকে ছুরি, দূরবীন, মাইক্রোফোন রাখা। চেয়ারে বসে হুডি পরা একজন কিছু লিখে চলেছে, তার বাম হাতে রক্তে ভেজা। কিছুক্ষণ পর কাগজটা ভাঁজ করে রুমের দরজা খুলে একজনকে দিল। চোখের ইশারায় বোঝালো চিঠিটা ঠিক জায়গায় পৌঁছে দিতে। সামনের লোকটা ব্যক্তিটির হাত থেকে চিঠিটা নিয়ে ব্যক্তিটির হাতের বাহুতে চাইলো, যেখান থেকে অবিরত রক্ত ঝরছে। দেখে বোঝা যাচ্ছে মারাত্মক জখম হয়েছে। লোকটি বলল। সামনের ব্যক্তিটি তার কথা শেষ করতে না দিয়েই তার দিকে কঠিন চোখে চাইলো। লোকটা ব্যক্তিটির নীল চোখের তীব্র দৃষ্টিতে কথা বন্ধই করে দিল। তারপর চিঠি হাতে দ্রুত প্রস্থান করলো। ব্যক্তিটি বর্তমানে উইক গোফ পরে আছে, চশমা পরেও ছিল, কিন্তু সেটা ভেঙে যাওয়ায় খুলে রেখেছে। সে চেয়ারে বসে ল্যাপটপে কি যেন টাইপিং করে ফার্স্ট এড বক্স নিয়ে নিজের হাতের বাজুতে ব্যান্ডেজ করলো। রক্ত ব্যান্ডেজের ওপর ভেসে আছে। একটু পর ফোনের রিংটোন বেজে ওঠায় ব্যক্তিটি কল রিসিভ করে বলল, জি আমি স্পিকিং। ওপাশ থেকে কিছু বলা হলো। তারপর বেশ কিছুক্ষণ কথা চললো। কল কেটে ব্যক্তিটি রহস্যময় ভঙ্গিতে হেসে বলল, তোমরা ফেঁসে গেছো। আই এম রিয়েলি এনজয় ইয়োর ট্রাভেল। রাতে ইহাবের পরিকল্পনায় খোলা উঠোনে বারবিকিউর আয়োজন করা হয়েছে। নাসিরউদ্দিন চেয়ার পেতে ইহাব আর মারওয়ানের কাজ দেখছে। মারওয়ান কাজ করছে কম, চিল্লাচ্ছে বেশি। ইহাবের কাজের 101টা ভুল ধরছে। ইতিমধ্যে হয়ে গেছে 101টা ভুল ধরা। ইহাব মেরিনেট করা মুরগির টুকরোগুলোতে সরিষার তেল ব্রাশ করতে করতে কয়লার উপর গরম স্ট্যান্ডের উপর রাখতে গেলে মারওয়ান চিৎকার করে বলল, স্ট্যান্ড আরেকটু উঁচু করো, পড়ে ফেলবে নাকি? ইহাব এবার বিরক্তি হলো। এত হুমকি থামকি চিল্লাচিল্লি হজম করা যায় না। সে দাঁড়িয়ে মারওয়ানের হাতে মুরগির বোল ধরিয়ে দিয়ে বলল, এত যখন বুঝিস তুই কর। মারওয়ান ভাবাচাকা খেয়ে গেল। এত সব কাজ পারে নাকি সে? শশীকে দেখানোর জন্য তো একটু হাঁক ডাক দিয়েছে, কিন্তু ইহাব যে ডিরেক্ট তার হাতে বলি ধরিয়ে দিবে তা তো বোঝেনি। মারওয়ানকে দাঁড়িয়ে থাকতে দেখে নাসিরউদ্দিন বিরক্ত হয়ে বললেন, দাঁড়িয়ে আসো কেন? ছেলেকে এটাকে কাজ করতে দাওনি, 101টা ভুল ধরছো। এবার নিজে করে খাওয়াও, আমরাও দেখি তোমার কেরামতি। চিল্লাচিল্লি, ঘুম আর খাওয়া বাদে তুমি আর কি পারো আমাদের তো দেখা উচিত। মারওয়ানও বেশ অপমানিত বোধ করলো কথাটায়। তার রাগে কিরমির করতে করতে গরম স্ট্যান্ডের উপর মুরগির টুকরো দিতে নিলে স্ট্যান্ডের গরম শেক লাগে। মারওয়ান টু শব্দ না করে শুয়ে গেল। একে একে সবগুলো দিয়ে উঠে গিয়ে কলে হাত ভেজালো। কিছুক্ষণ হাত ভিজিয়ে গিয়ে দেখলো ইহাব মুরগি উল্টে দিচ্ছে। তাই আর সেখানে না গিয়ে ঘরে চলে গেল। নিশাত আর মানহা ঘরে বসে গল্প করছিল। মারওয়ানকে ঢুকতে দেখে মানহা বেরিয়ে গেল। তার পেছনে নিশাতও বের হয়ে গেল। ওই লোকের সাথে কোনো কথা বলার ইচ্ছে নেই তার। সকালের পর একটা কথাও বলেন নিশাত। নাসিরউদ্দিন নিশাতকে দেখেই বলেন, তোমার জামাই তো বারবিকিউ করতে গিয়ে নিজেই বারবিকিউ হয়ে গিয়েছে। নিশাত তা দেখে বলল, কেন, কি হয়েছে? হাত পুড়িয়ে ফেলেছে। নিশাতের ভ্রু কুঁচকে গেল। হাতে এইভাবে দাগ হয়েছে কি করে? মারওয়ান কিছু বলল না। নিশাত আবারও জিজ্ঞেস করায় বলল, এমনি। নিশাত হাত ধরে দেখলো জায়গাটা অনেকখানি পুড়ে গেছে। নিশাত বলল, পড়লো কি করে? স্ট্যান্ডে মুরগি দিতে গিয়ে। আপনি দিতে গেছেন কেন? যেটা পারেন না সেটা করতে গিয়েছেন কেন আপনি? মারওয়ান কোনো কথা বলল না। নিশাত পোড়া জায়গায় মলম দিয়ে দিল।